আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমাদের আলোচ্য বিষয় পরিবেশ দূষণ। এখন পরিবেশ দূষণ বর্তমান পৃথিবীতে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুবই ভয়ানক একটি বিষয়, যেটা সম্পর্কে আমাদের একটা প্রাথমিক ধারণা নিতে হবে। পরিবেশ দূষণ পড়তে গিয়ে আমরা প্রথমেই পরিবেশ বলতে আমরা কি বুঝি সে ব্যাপারে একটু বুঝে নিই। এই পৃথিবীতে সমস্ত সজীব এবং জড়বস্তু মিলে যে পরিচিত জগৎ গড়ে উঠেছে, সেই পরিচিত জগৎকেই বলা হয় পরিবেশ। এই পরিবেশে একদিকে যেমন বিভিন্ন ধরনের জড় উপাদান রয়েছে, মাটি, জল, আলো, বাতাস, বিভিন্ন জৈব অজৈব পদার্থ, তেমনি এই পৃথিবীতে রয়েছে পরিবেশের বিভিন্ন সজীব উপাদান, উদ্ভিদ এবং প্রাণী। উদ্ভিদ এবং প্রাণী পরিবেশের সজীব উপাদান হিসেবে এই জীবজগৎ গড়ে তুলেছে। বিভিন্ন উদ্ভিদ প্রাণী বিভিন্ন জড় উপাদানগুলিকে গ্রহণ করেই নিজেদের দেহ গঠন করে এবং তারা বেঁচে থাকে। উদ্ভিদ প্রথমে পরিবেশ থেকে বিভিন্ন উপাদানগুলি, জৈব অজৈব উপাদানগুলি, বিভিন্ন মৌল যৌগগুলি পরিবেশ থেকে, কোনোটা বাতাস থেকে, কোনোটা মাটি থেকে গ্রহণ করে এবং তারপর নিজেদের দেহ গঠন করে, বিভিন্ন জৈবনিক ক্রিয়া সম্পন্ন করে। তারপর উদ্ভিদের কাছ থেকে প্রাণীরা সেগুলি পেয়ে থাকে। এইভাবেই পৃথিবীতে বিভিন্ন জীবদেহ তার গঠন হয়েছে এবং বিভিন্ন জীব তার জীবনযাপন করতে পারছে জৈবনিক ক্রিয়াগুলি সম্পন্ন করার মধ্যে দিয়ে। এখন আমাদের এই পৃথিবীর বায়ুমণ্ডলে, পরিবেশের উপাদান বায়ুমণ্ডলে, জলে, মাটিতে এমন কোনো উপাদান থাকার কথা নয় যে উপাদান জীবের ক্ষতি করে, জীবদেহের ক্ষতি করে। সেই উপাদানগুলি যদি বাতাসে মিশে যায়, এমন কোনো উপাদান যদি বাতাসে মিশে যায়, জলে মিশে যায়, মাটিতে মিশে যায়, যেগুলি জীবদেহের ক্ষতি করে, বা যদি এমন কোনো উপাদানের মাত্রা বেড়ে যায়, বেড়ে যাওয়ার ফলে জীবের দেহের ক্ষতি হয়, তখনই আমরা বলি যে পরিবেশ দূষণ হয়েছে। অর্থাৎ পরিবেশে কোনো বিষাক্ত পদার্থ মিশে যাওয়া যা জীবদেহের ক্ষতি করে, বা কোনো পদার্থের মাত্রা বেড়ে যাওয়ার ফলে পরিবেশের জীবের বেঁচে থাকার পক্ষে সমস্যার সৃষ্টি হয়, তখনই আমরা তাকে বলে থাকি পরিবেশের দূষণ হয়েছে। এখন এই পরিবেশের দূষণ নানাভাবে হতে পারে। তাই আমরা এক কথায় দূষণ বলতে কি বুঝি? আমরা দূষণ বলতে বুঝি যখন পরিবেশের মাটি, জল, বায়ুতে অবাঞ্ছিত ভৌত, রাসায়নিক বা জৈব পদার্থ মেশার ফলে তা মানুষ সহ সমস্ত জীবজগতের ক্ষতি সাধন করে, তখনই আমরা তাকে বলে থাকি পরিবেশ দূষণ। এখন এই পরিবেশ দূষণের ফলে আমাদের কি ক্ষতি হয়? দূষণের ফলে আমাদের নানা রকমের ক্ষতি হয়। কি ক্ষতি সেগুলো? যেমন বিভিন্ন প্রকার জল, বায়ুবাহিত রোগ আমাদের হতে পারে দূষণের ফলে, যেমন যক্ষা, ফুসফুসের ক্যান্সার, টাইফয়েড, এমফাইসেমা, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে এই দূষণের ফলে। এখন এই দূষণের ফলে কিন্তু অনেক প্রাকৃতিক সম্পদের অবক্ষয় হতে পারে, অরণ্যের ধ্বংস হতে পারে, পৃথিবীতে পানীয় জলের অভাব হতে পারে, চাষযোগ্য জমির পরিমাণ কমে যেতে পারে। যদি মাটি দূষণ খুব বেশি পরিমাণে হয়, মাটি যদি বিষাক্ত হয়ে যায় অম্ল বৃষ্টির ফলে, মাটিতে প্লাস্টিক মিশে যাওয়ার ফলে, মাটিতে তেজস্ক্রিয় পদার্থ মিশে যাওয়ার ফলে, বা মাটির যদি উর্বরা শক্তি ব্যাহত হয়ে যায়, তাহলে কিন্তু মাটিতে চাষের যোগ্য যে জমি, সেই জমিরও অভাব হয়ে যায়। ফলে কিন্তু আমাদের খাদ্য সমস্যারও সৃষ্টি হতে পারে। বর্তমানে এই দূষণের ফল হিসেবে মানুষ তার ভুল কাজের জন্য, একদল মানুষ মুনাফা লাভের জন্য বিভিন্ন খাবারের মধ্যেও বিষাক্ত পদার্থ মিশিয়ে দিচ্ছে, দস্তা, লেড ইত্যাদি মিশিয়ে দিচ্ছে খাবারের মধ্যে মিশে যাচ্ছে এগুলি, যার ফলে পরিবেশ কিন্তু দূষিত হচ্ছে, আমাদের দেহের ক্ষতি হচ্ছে। পরিবেশের এই দূষণ প্রতিরোধ করতে গিয়ে প্রচুর অর্থ এবং সম্পদেরও অপচয় হয়, ফলে সার্বিকভাবে সেটি সমাজের এবং দেশের ক্ষতি করে থাকে। এছাড়া আরও বহু কিছু হতে পারে এই দূষণের ফলে। প্রকৃতিতে সাধারণত দূষণ বিভিন্ন রকম হতে পারে বায়ু দূষণ, হতে পারে জল দূষণ, হতে পারে মৃত্তিকা দূষণ, তেজস্ক্রিয় পদার্থের দূষণ, প্লাস্টিক পদার্থের দূষণ, শব্দ দূষণ।
বর্তমান সময়ে প্লাস্টিক পদার্থের দূষণ একটি বড় ভয়ঙ্কর ব্যাপার। ফলে বিভিন্নভাবেই পরিবেশের এই দূষণগুলো হতে পারে। বর্তমান সময়ে প্লাস্টিক দূষণ, শব্দ দূষণ এগুলিও কিন্তু ভয়ঙ্কর বিষয়। যদিও বা আমরা আজকে আমাদের এই ক্লাসটা নেব বাতাস দূষণের উপরে নির্ভর করে। পরিবেশে বিভিন্ন পদার্থ দূষণ সৃষ্টি করতে পারে। সালফার ডাই অক্সাইড, বিভিন্ন সাসপেন্ডেড পার্টিকেল মানে বাতাসে ভেসে থাকা উপাদান, বাতাসে ধূলিকণা, হ্যাঁ, বিভিন্ন গ্যাস, বিভিন্ন কলকারখানা থেকে বেরিয়ে আসা লেড, কয়লার টুকরো, কার্বনের কণা ইত্যাদি সাসপেন্ডেড পার্টিকেল হিসেবে বাতাসে ভাসমান হয়ে বায়ু দূষণ করে। সালফার ডাই অক্সাইডও বায়ু দূষণ করে। এছাড়াও বিভিন্ন পদার্থ পৃথিবীকে দূষণ করতে পারে। কোনোটা খাদ্য, কোনোটা জল, কোনোটা পানীয় জল প্রভৃতি দূষণ ঘটিয়ে থাকে। তার একটা চার্ট এখানে আমাদের দেওয়া আছে, তোমরা চার্ট থেকে সেটা সহজেই দেখে নিতে পারবে। এখন বিভিন্ন জায়গায় বাতাস, জল, মাটি অতিমাত্রায় দূষিত হওয়ার ফলে পরিবেশে মানুষের থাকার পক্ষে ক্ষতিকারক হয়ে যাচ্ছে এবং তা মানুষের স্বাস্থ্যের পক্ষেও ক্ষতি করছে। বিজ্ঞানীরা CEPI স্কোরের উপরে নির্ভর করে, যাকে দূষণ স্কোর বলা হয়, এর উপরে নির্ভর করে পৃথিবীর দূষণ এলাকাগুলোকে সংকটপূর্ণ দূষণ এলাকা, যথেষ্ট মাত্রায় দূষণ এলাকা, অত্যন্ত মাত্রায় দূষণ এলাকা, দূষণহীন এলাকা হিসেবে চিহ্নিত করে থাকে। সাধারণত CEPI এর মান 50%-এর নিচে হলে সেই এলাকাগুলোকে দূষণহীন এলাকা বলা হয়। এই চার্টগুলো আমাদের খুব একটা প্রয়োজন নেই, তথাপি তোমাদের আমি এটাকে একটু দিয়ে দিলাম, একটু তোমরা দেখবে, তোমাদের জ্ঞানটা বাড়বে। আমরা যদি ক্রমাগত খারাপের 2009-এ ভারতের 43টি সংকটপূর্ণ দূষিত এলাকা ছিল। 18টির নাম 1989 সালের তালিকাতে নথিভুক্ত ছিল। স্পষ্টত 20 বছরে কোনোরূপ পরিবর্তন ঘটেনি। স্বভাবতই দূষণের মাত্রা কিন্তু পৃথিবীতে উত্তরোত্তর বেড়ে যাচ্ছে। ভারতের অন্যতম 8টি CPA এলাকা যেখানে দূষণের মাত্রাটা অত্যন্ত বেশি, সেগুলোকে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পাবো গাজিয়াবাদ উত্তরপ্রদেশে দূষণের দিক থেকে সবচেয়ে খারাপ জায়গায় রয়েছে। এরপর ইন্দোর, তারপরে রয়েছে ঝারসুগুডা, লুধিয়ানা, পানিপথ, বল্লারাম, সিঙ্গুরবালি, ভাপি গুজরাটের এই সমস্ত এলাকাগুলি দূষণের দিক থেকে যদি আমরা এদেরকে পরপর ভারতে আমরা যদি ক্রিটিক্যালি পলিউটেড এলাকা হিসেবে চিহ্নিত করি তাহলে এই এলাকাগুলোকে আমরা বলতে পারি। এটা মোটামুটি অ্যাভারেজ একটা মান PM মাত্রার উপরে নির্ভর করে 2018 সালে যেটা বেরিয়েছিল, কোন এলাকার দূষণ মাত্রাটা কত তার একটা চার্ট। এগুলো আমাদের মুখস্থ করার প্রয়োজন নেই। আমাদের টপ 10 পলিউটেড সাইট ইন ইন্ডিয়া, আমাদের দেশের প্রথম 10টা দূষিত এলাকা, যেটা আমরা এই চার্টে দেখতে পাচ্ছি। এখন আমরা একটু দেখে নিই এই বাতাস দূষণ মূলত কিভাবে হয়, যে বিষয়টা নিয়ে আজকে আমাদের মূল পড়ার বিষয় বায়ু দূষণ। সেই বায়ু দূষণ কীভাবে হয়? বিভিন্ন কারখানা থেকে নির্গত ধোঁয়া বায়ু দূষণের অন্যতম কারণ। এর মধ্যে পেট্রোপণ্য শোধনাগার থেকে সবচেয়ে বেশি বায়ু দূষণ গ্যাসগুলো নির্গত হয়। এই সব জায়গা থেকে মূলত সালফার ডাই অক্সাইড, SO2, NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড এই সমস্ত গ্যাস নির্গত হয় এবং সেগুলি ভীষণভাবে বাতাসকে দূষিত করে তোলে। তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ধোঁয়া বায়ু দূষণেরও একটি অন্যতম উৎস। এই ধোঁয়ায় মূলত ছাই, সালফার ডাই অক্সাইড, হাইড্রোকার্বন এবং অন্যান্য গ্যাস থাকে, যা বাতাসকে ভীষণভাবে দূষিত করে তোলে। যানবাহনের ধোঁয়াও বায়ু দূষণের একটি অন্যতম গুরুত্বপূর্ণ খারাপ উপাদান। যানবাহন থেকে নির্গত ধোঁয়া, বিভিন্ন ধরনের গাড়ি যেগুলি পেট্রোল ডিজেলে চলে, তার ধোঁয়া বিভিন্ন বিষাক্ত পদার্থকে বাতাসে মিশিয়ে দেয়। আমরা যদি বায়ু দূষণের মধ্যে যানবাহনের ধোঁয়ায় দূষকের পদার্থের একটা পরিমাণকে যদি আমরা নির্দেশ করি, যে সমগ্র বায়ু দূষণের মধ্যে যানবাহনের ধোঁয়ায় দূষকের মাত্রা শতকরা মানটা কত যদি আমরা দেখি, তাহলে দেখব যে কার্বন মনোক্সাইড থাকে 70%, হাইড্রোকার্বন থাকে 50%, অক্সাইড থাকে 30 থেকে 40% এবং সাসপেন্ডেড পার্টিকুলার মেটেরিয়াল অর্থাৎ বিভিন্ন কণা জাতীয় দূষক পদার্থ থাকে 30%, যেগুলি দূষণকে ঘটিয়ে থাকে। এখানে আমরা একটা চার্টে
যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, যে বিভিন্ন উৎস থেকে যে সমস্ত দূষক বায়ুতে মিশে বাতাসকে দূষিত করছে সেগুলি কি? যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড জীবাশ্ম জ্বালানি দহন যানবাহনের ধোঁয়া থেকে মূলত নির্গত হয়। এটা প্রধান উৎসগুলোকে দেওয়া আছে। সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফার ডাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড, H2S হাইড্রোজেন সালফাইড জীবাশ্ম জ্বালানির পোড়ানোর ফলে, অর্থাৎ কয়লা, তারপরে বিভিন্ন ধরনের জ্বালানি পেট্রোল ইত্যাদি পোড়ানোর ফলে কারখানার ধোঁয়া থেকে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত হয়। NO, NO2, NH3 হাইড্রোকার্বন, বেঞ্জিন, বেঞ্জোপাইরিন ইত্যাদি কারখানার ধোঁয়া যানবাহনের ধোঁয়া থেকে নির্গত হয়। ওজোন, বায়ু দূষণের ফলে বাতাসে ওজোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়। ফ্লুরোকার্বন কারখানার ধোঁয়া কীটনাশক থেকে বাতাসে মিশে যায়। সীসা, নিকেল, আর্সেনিক, টিন, টাইটেনিয়াম, ক্যাডমিয়াম ইত্যাদি কারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, ধাতু নিষ্কাশন পদ্ধতি থেকে এগুলি বাতাসে মিশে যায়। এছাড়া প্যান, যেটি বায়ু দূষণের একটি ভয়ঙ্কর বিষাক্ত পদার্থ, প্যান এই প্যানও বাতাসকে ভীষণভাবে দূষিত করে তোলে। যানবাহনের ধোঁয়া থেকে এগুলি নির্গত হয়। আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টি করে এই সমস্ত পদার্থগুলি। এছাড়া অন্যান্য দূষকের মধ্যে সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার, পরাগ্রেণু, অ্যারোসেল, বিভিন্ন ধুলোবালি কণা, সেগুলিও বাতাসে মিশে গিয়ে বাতাসকে দূষিত করে তুলছে। বায়ু দূষণের ফলে কি হয়? বায়ু দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যেটা সবচেয়ে ভয়ঙ্কর একটি ক্ষতির দিক। পৃথিবীর তাপমাত্রা, গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, পৃথিবী উষ্ণ হয়ে যাচ্ছে, যা আমাদের কাছে একটি ভয়ঙ্কর বিষয়। বায়ু দূষণের ফলে গ্রিন হাউস এফেক্ট হচ্ছে। গ্রিন হাউস এফেক্টটা কীভাবে হচ্ছে? বায়ু দূষণের ফলে গ্রিন হাউস এফেক্টটা কীভাবে হচ্ছে? বায়ু দূষণের ফলে সূর্য থেকে আসা আলোকরশ্মি পৃথিবীর চারিদিকে থাকা গ্রিন হাউস গ্যাসগুলির যে বেল্ট, সেই বেল্টকে ভেদ করে পৃথিবীতে প্রবেশ করছে। কিন্তু পৃথিবীতে প্রতিফলিত হওয়ার পরে সেই সমস্ত সূর্য থেকে আসা আলোকরশ্মিগুলি, সূর্য থেকে যে সমস্ত আলোকরশ্মিগুলো আসছে, সেই আলোকরশ্মিগুলো পৃথিবীতে আসার পরে গ্রিন হাউস গ্যাসের যে বেল্ট, সেই গ্যাসের বেল্ট ভেদ করে সূর্য থেকে আসা আলোকরশ্মি প্রবেশ করছে। কারণ সূর্য থেকে যখন আলোকরশ্মিগুলো আসছে তখন তার ভেদন ক্ষমতা বেশি, কিন্তু পৃথিবীতে আছড়ে পড়ার পর এই আলোকরশ্মিগুলোর তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার জন্য তার ভেদন ক্ষমতা যায় কমে। ফলে সেগুলি গ্রিনহাউস গ্যাসের বেল্টে বাধা পেয়ে আবার পৃথিবীর মধ্যেই থেকে যায়, ফলে পৃথিবীর উত্তাপ বেড়ে যায়। এইভাবে সূর্য থেকে আসা আলোকরশ্মিগুলি পৃথিবীর গ্রিনহাউস বেল্টে বাধা পেয়ে পৃথিবীর উষ্ণতাকে ক্রমাগত বাড়িয়ে দিচ্ছে। ফলে পৃথিবীর বিভিন্ন গ্রিনহাউস গ্যাস, যেমন মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, CFC, এগুলি যত পৃথিবীতে মানুষের বিভিন্ন কাজের জন্য বৃদ্ধি পাবে, তত পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পেতে থাকবে এবং এটি আমাদের পৃথিবীর কাছে একটি ভয়ঙ্কর বিপদের ইঙ্গিত তৈরি করেছে। এর ফলেই পৃথিবীর উত্তাপ বৃদ্ধি পাচ্ছে। আর এই গ্রিনহাউস গ্যাসের বেল্টের জন্য পৃথিবীতে সূর্যের আলোকরশ্মি আটকা থেকে তাপমাত্রা বৃদ্ধির জন্য গ্রিনহাউস গ্যাস সূর্যের আলোক রশ্মির তাপ শক্তিকে শোষণ করে রাখার ফলে এই যে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, এই ঘটনাকেই বলা হচ্ছে গ্রিনহাউস এফেক্ট। এর ফলেই পৃথিবীতে গ্রিনহাউস এফেক্ট হচ্ছে, প্রভাব হচ্ছে, যা জীবজগতের কাছে একটি ভয়ঙ্কর বিপদের দিন ডেকে আনছে। দূষিত বাতাস গ্রহণের ফলে মানুষের নানা প্রকার রোগও হতে পারে। মানুষের মাথা ব্যথা হতে পারে, স্থায়ী মাথা ব্যথা হতে পারে, অ্যাংজাইটি হতে পারে, নাক, গলা, চোখে জ্বালা হতে পারে, কাশি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস হতে পারে, ত্বকে জ্বালা হতে পারে। এগুলি স্বল্পস্থায়ী অসুখ। দীর্ঘস্থায়ী অসুখ হতে পারে অ্যাংজাইটি, হৃদরোগ, অ্যাজমা, ফুসফুসের ক্যান্সার, যকৃৎ ক্রিয়ার ক্ষতিসাধন, ফুসফুসে এমফাইসেমা, প্রজননিক সমস্যা, এগুলিরও সৃষ্টি হতে পারে। যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই সমস্ত বায়ু দূষণের ফলে? ফুসফুস, হৃদরোগী, ডায়াবেটিক রোগী, বয়স্ক মানুষ, ছোট বাচ্চা, গর্ভবতী মহিলা, বাইরে কর্মরত মানুষ, এরা বেশি ক্ষতিগ্রস্ত হবে। এর প্রতিকার কি? নিজের এলাকার বায়ুর গুণগত মান ঠিক রাখতে হবে, মুখে মাস্ক ব্যবহার করতে হবে, ধুলোবালি যেখানে থাকবে বেশি সেখানে, ঘরের দরজা জানলা যতটা সম্ভব বন্ধ রাখতে হবে, যানবাহন পূর্ণ রাস্তা
এড়িয়ে চলাফেরা করতে হবে। আর এখন তো কোভিড ভাইরাস এসে পড়েছে, যার ফলে কোভিড ভাইরাসের সংক্রমণের হাত থেকেও বাঁচবার জন্য সর্বদা দূরত্ব মেনটেন করতে হবে, মুখে মাস্ক পরতে হবে, যখন তখন নাক মুখে হাত দেওয়া যাবে না। মানুষের ক্ষেত্রে একটি ভয়ঙ্কর তথ্য, বায়ু দূষণের জন্য প্রতি বছর বিশ্বে প্রায় 80 লক্ষ মানুষ মারা যাচ্ছে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে। বায়ু দূষণ একটা নীরব ঘাতক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের মতে বিশ্বব্যাপী এর ফলে মৃত্যু ঘটছে বহু মানুষের। বায়ু দূষণের ফলে 29% ফুসফুস ক্যান্সার হয়ে মানুষের মৃত্যু ঘটছে। বায়ু দূষণের জন্য 24% স্ট্রোক বৃদ্ধি পাচ্ছে, 25% হৃদরোগ বেড়ে যাচ্ছে, ফুসফুসের রোগ মৃত্যুর কারণ বেড়ে যাচ্ছে 43%। বায়ু দূষণের ফলে বিপন্ন হচ্ছে আমাদের সার্বিক বাস্তুতন্ত্র, জীবের বেঁচে থাকার মাধ্যম। এই বায়ু দূষণের ফলে হচ্ছে অম্লবৃষ্টি, বিভিন্ন কারখানা থেকে নির্গত সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাতাসে মিশে যাচ্ছে। এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস অপেক্ষাকৃত কম অম্লবৃষ্টি সৃষ্টি করে, কারণ এটি জলের সঙ্গে মিশে গিয়ে একটি মৃদু অ্যাসিড কার্বনিক অ্যাসিড সৃষ্টি করে। কিন্তু সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলি বৃষ্টি জলের সাথে মিশে তীব্র অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড সৃষ্টি করে। এই সমস্ত কারখানা থেকে অতিরিক্ত যদি সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড বাতাসে মেশে বৃষ্টির জলের সাথে সেগুলি মাটিতে ফিরে আসে অ্যাসিড বৃষ্টি হিসেবে। মাটির সাধারণত বৃষ্টির জলের পিএইচ মাত্রা থাকার কথা 5.6, কিন্তু এই পিএইচ লেভেল যদি 5.6-এর নিচে নেমে যায় তখনই তাকে বলি আমরা অম্লবৃষ্টি। সাধারণত বৃষ্টির জল সামান্য আম্লিক থাকে, কিন্তু যখন এটা 5.6 পিএইচের চেয়ে এর মাত্রাটা নেমে যায় তখন আমরা বলি অম্লবৃষ্টি। এবং এই অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টির ফলে তখন জীবজগতের ভয়ঙ্কর ক্ষতি হতে থাকে। এই অম্লবৃষ্টির ফলে সরাসরি উদ্ভিদ প্রাণীর গায়ে যখন এই অ্যাসিড বৃষ্টি পড়ে তখন অ্যাসিডের প্রভাবে আমাদের দেহের ভয়ঙ্কর ক্ষতি হয়ে যায়। এই অম্লবৃষ্টির ফলে বিভিন্ন মাটির পিএইচ মাত্রা পরিবর্তন হয়ে যায়, ফলে মাটিতে উৎপন্ন ফসল হয় না, উদ্ভিদ বেঁচে থাকতে পারে না, ফসলের উৎপাদন কমে যায়, মাটির উর্বরা শক্তি কমে যায়, ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের অভাব ঘটে মাটিতে, এমনকি জলাশয়েরও দূষণ ঘটে এবং জলেও বিভিন্ন উদ্ভিদ প্রাণীর মৃত্যু ঘটে, যেহেতু সেখানকার জল অ্যাসিডিক হয়ে যায়। এছাড়া মার্বেল, চুনাপাথর নির্মিত যে সমস্ত স্মৃতিসৌধগুলো রয়েছে সেগুলি যেহেতু ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয়, সেগুলি যেহেতু পাথর দিয়ে তৈরি হয়, সেই পাথরের সাথে ক্যালসিয়াম কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া ঘটার ফলে এই সমস্ত স্থাপত্যের গায়ের পাথরের গায়ে ক্ষত সৃষ্টি হয়ে যায়, যাকে বলা হয় স্টোন ক্যান্সার। এবং এইভাবেই তাজমহল, ভিক্টোরিয়া প্রভৃতি গুরুত্বপূর্ণ সৌধগুলি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এই দূষণের ফলে। এই দূষণের ফলে তো বিভিন্ন ধরনের ফুসফুসের রোগ হয়, আমরা আগেই বলেছি। এই দূষণের ফলে, বায়ু দূষণের ফলে শ্বাসনালী সরু হয়ে যায়, স্থায়ীভাবে শ্বাসকষ্টের সৃষ্টি হয়, যাকে বলা হয় সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। হাঁপানি হয়, ব্রঙ্কাইটিস হয়, অ্যালার্জি হয়। কয়লা খনিতে যারা যে সমস্ত শ্রমিকরা কাজ করে তাদের ব্ল্যাক লাং ডিজিজ হয়, তাদের ফুসফুসে কয়লার কুচি, কার্বনের স্তর জমে যায়। এই দূষণের ফলে শিশুদের দেহেরও প্রচুর পরিমাণে ক্ষতি হয়। তাদের অনাক্রম্যতন্ত্র পরিণত নয়, রোগ প্রতিরোধী ক্ষমতা পরিণত নয়, যার ফলে তাদের অ্যাজমা, ব্রঙ্কাইটিস বেশি পরিমাণে হতে থাকে। এই বায়ু দূষণের ফলে বিপুল পরিমাণ অরণ্য ধ্বংস হয়ে যাচ্ছে। অরণ্য হলো আমাদের পৃথিবীর ফুসফুস, সেই ফুসফুস ধ্বংস হয়ে যাচ্ছে, বাতাসে অক্সিজেন কমে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে। এর ফলে একদিকে যেমন পৃথিবী উষ্ণ হচ্ছে, অন্যদিকে অক্সিজেনের ঘাটতির জন্য আমাদের অনেক জায়গায় শ্বাস নেবারও আগামী দিনে সমস্যা হতে পারে। তাই তোমরা সকলে এসো, আমরা বায়ু দূষণ প্রতিরোধ করি সকলে হাতে হাত মিলিয়ে। আমরা বায়ু দূষণ রোধ করবার জন্য যত পারবো তত আমরা গাছ লাগাই। আমাদের 14 থেকে 20 জুলাই অরণ্য সপ্তাহ, সেই সময় আমরা প্রচুর পরিমাণে গাছ লাগাই। রাস্তার ধারে, নিজের জায়গায়, যেখানে সম্ভব বন্ধুরা মিলে সমবেতভাবে আমরা গাছ লাগাই এবং সেই গাছকে আমরা বেড়া দিয়ে বড় করে তুলি। আমরা যদি প্রচুর উদ্ভিদ রোপণ করতে পারি তাহলে কার্বন ডাইঅক্সাইড কমবে, অক্সিজেন বাড়বে, পৃথিবীর উষ্ণতা কমে যাবে, আমাদের পৃথিবীর ফুসফুস অরণ্য সুরক্ষিত হবে, গাছ সুরক্ষিত হবে, বাতাস নির্মল হবে, আমরা সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো। তবে বর্তমান এবছরে গাছ লাগানোর সময় কিন্তু আমাদের কোভিড সতর্কতা বজায় রাখতে হবে।
মাস্ক পরে দূরত্ব বজায় রেখে বারবার স্যানিটাইজার ব্যবহার করে আমাদের গাছ লাগাতে হবে এবং তাকে রক্ষার চেষ্টা চালিয়ে যেতে হবে। যানবাহনে অপরিশোধিত তেল ব্যবহার করা যাবে না। অপরিশোধিত তেলে বিভিন্ন দূষক পদার্থের পরিমাণ বেশি থাকে। আজকাল বিভিন্ন লোকাল মেড ইঞ্জিন তৈরি হয়েছে গাড়ি চালানোর জন্য। এই সমস্ত লোকাল মেড ইঞ্জিনযুক্ত গাড়ির ব্যবহার বন্ধ করতে হবে। সরকারকে এ ব্যাপারে শক্ত পদক্ষেপ নিতে হবে, কারণ এই সমস্ত ইঞ্জিন থেকে অসম্পূর্ণ দহনের ফলে বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ, বিশেষ করে কার্বন মনোক্সাইড, লেড এই জাতীয় পদার্থ বাতাসে বেশি পরিমাণে মিশে যায়। এই সমস্ত গাড়ির ধোঁয়া বেশি পরিমাণে বাতাসকে দূষিত করে। সেই জন্য এই সমস্ত গাড়ির ব্যবহার অবশ্যই বন্ধ করতে হবে। প্লাস্টিক, রাবারের ব্যবহার বন্ধ করতে হবে। প্লাস্টিক, রাবারকে বাতাসে পোড়ানো যাবে না, কারণ এই সমস্ত পদার্থকে বাতাসে পোড়ালে এই সমস্ত পদার্থের দহনের ফলে অনেক ধরনের বিষাক্ত গ্যাস বাতাসে মিশে গিয়ে মানুষও বিভিন্ন জীবজগতের ভয়ঙ্কর ক্ষতি সাধন করে। তরকারির খোসা, নষ্ট খাবার মাটির গর্তে বা সঠিক ডাস্টবিনে ফেলতে হবে। ক্যারি ব্যাগে বা প্যাকেটে বন্ধ করে ফেলা যাবে না, কারণ তাহলে সেগুলি সঠিকভাবে পচন হবে না সেগুলির, এবং সেগুলির মধ্যে বিভিন্ন জীবাণু জন্মাবে এবং সেই সমস্ত জীবাণু বাতাসে প্রভাবিত হয়ে মানুষ সহ অন্যান্য জীবজগৎকে সংক্রামিত করবে। বাড়ি, অফিস, অন্যান্য জায়গায় অপ্রয়োজনীয় বিদ্যুতের ব্যবহার করা যাবে না। বিদ্যুৎ বেশি ব্যবহার করলে তাপবিদ্যুৎ কেন্দ্রে বেশি কয়লার দহন হবে, ফলে দূষণের মাত্রা ততই বৃদ্ধি পাবে। তাই বিদ্যুতের অপচয় আমাদের সকলকে রোধ করতে হবে। আমরা অনেক সময় দেখি রাস্তার ল্যাম্পপোস্ট দিনের বেলায় জ্বলে, অনেক সময় আমরা ঘরে অপ্রয়োজনে আলো জ্বালি, অনেক সময় ঘরে কেউ থাকে না, আলো জ্বলে, ফ্যান চলে। এগুলি আমাদের বন্ধ করতে হবে। আমাদের সমবেতভাবে এই দূষণের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রশাসনের কাছে আমাদের প্রয়োজনে সমবেতভাবে ডেপুটেশন দিতে হবে। প্রশাসনকে ব্যাপারে অকিবল করতে হবে, বাধ্য করতে হবে, যাতে দূষণকারী যে সমস্ত কার্যকলাপ চলছে পরিবেশে সেগুলি যেন অচিরেই বন্ধ করা হয়। আমাদের রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক পলিউশন অ্যাক্ট যেগুলি রয়েছে সেগুলিকে সঠিকভাবে এবং সম্পূর্ণভাবে সেগুলিকে কার্যকর করতে হবে। আইনগুলিকে কার্যকর করতে পারলে কিন্তু আমরা দূষণকে প্রতিরোধ করতে পারব। বৃক্ষরোপণ বাড়াতে হবে, বৃক্ষছেদনের পরিমাণ কমাতে হবে। যত লাগাবো গাছ আর যত কম কাটবো গাছ, ততই হবে পৃথিবী নির্মল, ততই দূষণ প্রতিরোধ হবে। আমাদের বিভিন্ন কলকারখানা, গাড়ির ধোঁয়া নিয়মিত পরীক্ষা করাতে হবে, যাতে সে সমস্ত ধোঁয়ার সঙ্গে বিষাক্ত পদার্থ বাতাসে না মিশতে পারে। সড়ক নির্মাণ করতে গিয়ে, নগর তৈরি করতে গিয়ে বৃক্ষ ছেদন করা যাবে না, বরং বৃক্ষকে বাঁচিয়ে রেখে আমাদের সড়ক তৈরি করতে হবে। বৃক্ষকে বাঁচিয়ে রেখেই আমাদের নগর তৈরি করতে হবে। জলাভূমি ভরাট করা যাবে না। ভরাট করা জলাভূমিকে আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে। জলাভূমি ভরাটের সাথে যদিও বা বায়ু দূষণের সম্পর্ক সরাসরি নেই, কিন্তু পরোক্ষভাবে সে যোগ রয়েছে। তাই এসো আমরা সবাই মিলে দূষণের বিরুদ্ধে রুখে দাঁড়াই। শুধুমাত্র বই পড়লে চলবে না, পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য বিজ্ঞান পড়লে চলবে না, পরিবেশকে রক্ষা করার জন্যই এসব জানতে হবে এবং সকলে মিলে গড়ে তুলতে হবে নির্মল মুক্ত এক পৃথিবী। তোমাদের সকলকে ধন্যবাদ। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। সকলে বায়ু দূষণ পর্যন্ত ভালোভাবে পড়বে। আমাদের পরবর্তী ক্লাস হবে জল দূষণের উপরে।